সো ফুটবলপ্রেমী বাঙালির জন্য 2024-এর এই শুরুটা কিন্তু যথেষ্ট ভালোভাবেই হয়েছে এবং হ্যাঁ, ইস্টবেঙ্গল ট্রফি জিতেছে। তার পাশাপাশি যেটা ব্যাপার যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ব্যাক টু ব্যাক কিন্তু আমরা ডার্বি দেখতে চলেছি এবং জানুয়ারি প্রথম ডার্বিতে ইস্টবেঙ্গল 3-1 গোলে মোহনবাগানকে হারায়। কালকে কিন্তু আবারও ডার্বি রয়েছে এবং সেখানে মোহনবাগানের কাছে ভীষণভাবে বড় চ্যালেঞ্জ একটা, যে এই যে এত নেগেটিভিটি গোটা জানুয়ারি মাস জুড়ে চললো এবং যদি এক কথায় জানুয়ারিটাকে একটু রিক্যাপ করা যাক মোহনবাগান ফ্যানেদের অ্যাঙ্গেল থেকে, তাহলে ফার্স্ট অফ অল কোচের চলে যাওয়া, সেকেন্ড থিং হচ্ছে সুপার কাপে গ্রুপ স্টেজ থেকে বিদায় নেওয়া, থার্ড থিং হচ্ছে ডার্বি হারা, অ্যান্ড ফোর্থ থিং যেটা আরও বেশি করে সবাইকে একদম 31 তারিখ অবধি মাতিয়ে রেখেছিল যে ফাইনালি কোনো ভালো সিগনেচার হয়তো মোহনবাগানে দেখতে পাওয়া যাবে, সেটাও কিন্তু হয়নি। তবে হ্যাঁ, এত কিছুর মধ্যে একটা খুশির খবর ছিল যে জনি কাউকো তিনি ফিরে এসেছেন এবং অবশ্যই টিমের সাথে আপাতত প্র্যাকটিস কিন্তু জনি কাউকো স্টার্ট করে দিয়েছে। অবশ্যই তার ফিটনেস কী থাকছে, কতটা কম্পিটিটিভ ফুটবলের জন্য রেডি থাকছে, সব কিছুর ওপরেই কিন্তু মোহনবাগানে অফিসিয়াল কন্ট্রাক্ট পেপারে সে সই করবে এবং তারপরে অবশ্যই তাকে হাবাস চিন্তাভাবনা করবেন যে তাকে নিয়ে আগামী সিজনে কী করা যেতে পারে। তবে এই সিজনে তাকে দেখতে পাওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে এখনও অবধি কিন্তু পরিষ্কার নয়। এবং যেটা দিয়ে বললাম যে এই যে মোহনবাগানের জানুয়ারি মাসের জার্নিটা একদমই কিন্তু সুখের ছিল না, কারণ সুপার কাপে যে ধাক্কাটা মোহনবাগানকে খেতে হয়েছিল সেটা কোথাও কাল থেকে কিন্তু মোহনবাগান পুষিয়ে দেওয়ার চেষ্টা করবে সবকটা টিমের বিরুদ্ধে এবং সেই শক্তি, সেই স্ট্রেংথ, সেই কোথাও স্ট্যামিনা মোহনবাগানে কিন্তু ফিরে এসেছে। কারণ যে 7জন প্লেয়ার ন্যাশনাল টিমের ডিউটিতে ছিল তারা প্রত্যেকেই ফিরে এসেছে এবং আরও সবচেয়ে বড় ব্যাপার যে আনোয়ার আলী যে চোটের জন্য বিগত কয়েক মাস বাইরে ছিল এবং যার জন্য ডিফেন্সের উপরে বিরাট প্রেসার ছিল, সেই আনোয়ার আলীও কিন্তু চুটিয়ে প্র্যাকটিস করছে, প্র্যাকটিস ম্যাচ খেলেছে এবং অবশ্যই তাকে কোথাও ডার্বিতে দেখতে পাওয়ার এই মুহূর্তে যে আশা, সেটা কিন্তু মোহনবাগান সমর্থক তারা দেখতে শুরু করেছে। আগামীকাল ডার্বি রয়েছে এবং এই ভিডিওটা স্পেশালি মোহনবাগানের জন্য কী কী স্ট্রেংথ রয়েছে, কী কী উইকনেস রয়েছে, কী কী অপরচুনিটিস রয়েছে এবং অবশ্যই বেস্ট 11 কী হতে পারে মোহনবাগানের, সব কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলবো এবং এরপর একটা ভিডিও আসবে সেটা ইস্টবেঙ্গলকে নিয়ে একইভাবে। শুরু করবো ভিডিওটা যেটা দিয়ে, সেটা অবশ্যই দেখো, যদি বলি যে এই টিমটাতে উইকনেস কী কী রয়েছে, কারণ আগে একটু নেগেটিভ এনার্জি নিয়ে কথা বলা যায়, কারণ সেগুলোকে সরিয়েই তো আমাদের পজিটিভের দিকে এগোতে হয়। উইকনেসে যদি আমি প্রথম পয়েন্ট বলি তাহলে অবশ্যই প্লেয়ারদের চোট আঘাত একটা বড় উইকনেস ছিল, যেটা এখন প্রায় 70-80% কেটে গেছে। হ্যাঁ, কিছু প্লেয়ার এখনও ঠিকঠাকভাবে একদম ফুল 100% ম্যাচ ফিট না, যেখানে ধরো গ্লেন মার্টিন্সের মতো প্লেয়ার রয়েছে, যেখানে সাহাল আব্দুল সামাদের মতো প্লেয়ার রয়েছে। কিন্তু হ্যাঁ, যে সমস্যাটা আজ থেকে 20-25 দিন আগেও ছিল, মানে অন্তত ডিসেম্বর মাসে যে সমস্যাটা নিয়ে মোহনবাগান আইএসএল জার্নি শেষ করেছিল বা সুপার কাপেও যে জার্নির মধ্যে ধাক্কাটা মোহনবাগানকে পেতে হয়েছিল, সেই রকম কিন্তু চোট আঘাতের সমস্যা এই মুহূর্তে নেই। বাট স্টিল দুজন ইম্পর্টেন্ট প্লেয়ার কোথাও হাবাসের সিস্টেমে যারা খুব ভালোভাবে ফিট করতে পারে, দুজন ইন্ডিয়ান প্লেয়ার, তাদের আপাতত যে ইঞ্জুরি প্রবলেমটা রয়েছে সেটাও হয়তো ডার্বিতে থাকবে। তবে হ্যাঁ, তারা ম্যাচে কিন্তু অবশ্যই ফিচার্ড হতে পারে, স্টার্টিং থেকে না বেঞ্চ থেকে সেটা আমরা দেখব পরে। দ্বিতীয় যে উইকনেস রয়েছে সেটা কিন্তু অবশ্যই টিমের আপাতত যে মোরাল অ্যান্ড মোটিভেশনটা ছিল সেটা কোথাও একটা জায়গাতে গিয়ে ব্রেক হয়েছিল এবং বারবার করে সবাই একটা কথা বলেছিল যে যদি হাবাস এই টিমের দায়িত্বটা নেন, মানে যখন থেকে কোথাও ফেরান্দো চলে যেতে পারে, সমর্থকরা মাঠের মধ্যে গো ব্যাক ফেরান্দো স্লোগান তুলতে শুরু করেছে, তখন একটা পয়েন্ট ছিল যে এই যে মোরালটা ডাউন হয়েছে, যে মোটিভেশনটা ডাউন হয়েছে, সেখানে কোথাও হাবাসের মতো একজন কড়া কোচ লাগবে, যিনি সবার আগে ড্রেসিং রুমের যে এনভায়রনমেন্ট রয়েছে সেটাকে ঠিক করবেন এবং দুই, প্লেয়ারদের ট্রেনিংয়ে কোথাও গাফিলতি হচ্ছে কি না সেটাকে তিনি মজবুত করবেন। এবং সেটা কিন্তু আমরা জানুয়ারি মাসে দেখেছি যে মোহনবাগান একটা বড় সময় পেয়েছে, যেখানে ইস্টবেঙ্গল তারা সুপার কাপের জার্নিটা কন্টিনিউ করছিল, মোহনবাগান তখন কিন্তু নিজেদেরকে প্র্যাকটিসের মধ্যে ঘাম ঝরিয়ে ডার্বির জন্য বা ওভারঅল আইএসএলের যে রিমেনিং ম্যাচগুলো রয়েছে তার জন্য রেডি করছিল। এবং থার্ড যে উইকনেসটা ছিল বা যেটা হয়তো এখনও কোথাও থেকে যাওয়ার ভয় মোহনবাগান সমর্থকদের মনের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে বিদেশি প্লেয়ারদের পারফরমেন্স। কারণ 6জন বিদেশি প্লেয়ার তারা যে ইকুয়াল পারফরমেন্স করছে বা তারা যে কোথাও পারফেক্ট ডেলিভারি করছে তা কিন্তু না। বিশেষ করে অবশ্যই আপফ্রন্টে 2জন সেন্টার ফরওয়ার্ড, তাদের থেকে যতটা গোল এক্সপেক্টেড, তাদের থেকে যতটা কোথাও বিল্ড আপে সহযোগিতা এক্সপেক্টেড, সেটা যে তারা করতে পারছে না এটা প্রত্যেকে মেনে নিচ্ছে। কিন্তু হ্যাঁ, মোহনবাগান গোল করছে না এরকম না, এবং সেখানে ডিফেন্স, মাঝমাঠ, ফরওয়ার্ড প্রত্যেকেরই কিন্তু কন্ট্রিবিউশন থাকছে। ফরেনার, ইন্ডিয়ান প্রত্যেকটা প্লেয়ারের সেখানে কন্ট্রিবিউশন থাকছে। তো কোথাও টিম গেমের সাহায্য তো মোহনবাগান পাচ্ছে, কিন্তু বিদেশিদের যে একটা ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্ট কিন্তু ফেরান্দোর আমলে দেখা যায়নি। সেটা কোথাও হাওয়াসের টাইমে ফিরতে পারে কি না, এটাই হবে সবচেয়ে বড় ব্যাপার। এবার উইকনেসের পর যদি মেন পজিটিভ ব্যাপার মানে টিমের স্ট্রেংথের ব্যাপারে আসি, তাহলে অবশ্যই দেখো ফার্স্ট অফ অল যেটা ব্যাপার, যে যখন টিমটা তৈরি হয়েছিল,
যখন সামার ট্রান্সফার উইন্ডোতে প্লেয়ার ট্রান্সফার হচ্ছিল, যখন কোয়ালিটি সিগনেচারগুলো হচ্ছিল, যখন রেকর্ড ব্রেকিং ট্রান্সফার ফি মোহনবাগান পে করে করে প্লেয়ার তুলে আনছিল, তখন থেকে মোহনবাগান সমর্থকদের মধ্যে একটা আশার আলো একটা চূড়ান্ত লেভেলে পৌঁছে যায় যে এই টিমটাকে নিয়ে স্বপ্ন দেখা যায়। এই টিমটাকে নিয়ে জাস্ট স্বপ্ন দেখা ছাড়া আর কোনো রাস্তা নেই। কোনো যদি কিন্তু জ্যোতিচিহ্ন বসবে না সেখানে, কোথাও শুধুমাত্র যে একটা স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টটাই সিজনের শেষে মোহনবাগান সমর্থকরা রাখতে পারবে। বাট ডুরান্ড কাপে সেটা যতটা ভালোভাবে ছিল, আইএসএলের শুরুটা যতটা ভালোভাবে হয়েছিল, এএফসি কাপে যে কোথাও ধাক্কা, সেই ধাক্কাটা কিন্তু আইএসএলের লাস্ট ম্যাচ অবধি কন্টিনিউ হয়েছে এবং সেটা সুপার কাপেও কিন্তু গ্রুপ স্টেজে ছিটকে যেতে হয়েছে। যেহেতু সুপার কাপে ফুল স্ট্রেংথের মোহনবাগান ছিল না, প্রচুর প্লেয়ার চোটাঘাত বা ন্যাশনাল টিমে থাকার কারণে সেই ধাক্কাটা তাদের পেতে হয়েছে এবং সেটা কোথাও বাকি যে ট্রেনিং সেশনটা মোহনবাগান প্লেয়াররা পেয়েছে সেটাতে তারা পুষিয়ে নিয়েছে। এই টিমটা সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে টিমের ব্যালেন্স। আমি বারবার করে বলে এসেছি যে প্রত্যেকটা পজিশনে যা প্লেয়ার রয়েছে, হয়তো গোটা জানুয়ারি মাস জুড়ে মোহনবাগান সমর্থকরা বেশ কিছু প্লেয়ারের আশা করেছিল যে কিছু প্লেয়ার আসবে, ডোমেস্টিক কিছু সিগনেচার হবে, কিন্তু সত্যিই কি এই টিমটাতে প্লেয়ার দরকার রয়েছে? হয়তো আনোয়ার আলীর একজন ব্যাকআপ দরকার ছিল, বাট তার বাইরে কি খুব একটা প্লেয়ারের দরকার রয়েছে? বাকি যারা রয়েছে তারা কিন্তু যদি কোনো আইএসএল টিমে যায় সেখানে গিয়ে ফার্স্ট চয়েস প্লেয়ার হয়ে যাবে। অবশ্যই তারা কিন্তু ফর্মে রয়েছে এবং হাবাসের টেকনিক বা স্ট্র্যাটেজি কোথাও টিমের মধ্যে যোগ দেওয়ার পর এই টিমে এই প্লেয়ারদের পারফরমেন্স কিন্তু আবারও ফিরে যেতে পারে। তো ব্যালেন্স হচ্ছে মোহনবাগানের সবচেয়ে বড় স্ট্রেংথ। সেকেন্ড হচ্ছে বিদেশিদের কোয়ালিটি। হয়তো তারা আন্ডার পারফর্মিং রয়েছে, হয়তো সে এক্সপেকটেশনের লেভেলে রিচ করতে পারেনি, বাট এই যে বিদেশি প্লেয়াররা রয়েছে এদের যদি প্রপার কম্বাইন করা যায়, এদের যদি প্রপার ফরমেশনে ফেলে দেওয়া হয়, কোথাও যদি হাওয়া সেটাকে ক্লিক করাতে পারে, তার হাতে সেই কোয়ালিটি রয়েছে বা তার মধ্যে সেই ব্যাপারটা রয়েছে, তিনি সেটা কোথাও কাজে লাগাতে পারেন। এটা সেকেন্ড যদি স্ট্রেংথ হয়, তাহলে থার্ড যে স্ট্রেংথ সেটা অবশ্যই এই টিমের যে ব্যাকআপস রয়েছে, এই টিমের যে রিজার্ভ বেঞ্চ রয়েছে, যেখানে রাজ ভাস্করের মতো প্লেয়ার, অভিষেকের মতো প্লেয়ার, আমনদীপের মতো প্লেয়ার, নামতের মতো প্লেয়ার, যারা প্রত্যেকেই কিন্তু আপাতত রেডি টু ফিচার ইন দ্য ফার্স্ট 11 অ্যাট এনি ডে। এবার এই জিনিসটা না কোথাও যে কোনো টিমের কাছে একটা বড় প্লাস পয়েন্ট, যে যারা ইউথ টিমের প্লেয়ার রয়েছে, যারা রিজার্ভ টিমের প্লেয়ার রয়েছে, তারা যে কোনো মুহূর্তে এসে আমার সিনিয়র টিমের প্লেয়ারকে রিপ্লেস করে দিতে পারে। এই জিনিসগুলো কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে ভীষণভাবে স্ট্রেংথের জায়গাতে রয়েছে। এর লাস্ট যদি বলি যে অপরচুনিটি, এই ডার্বি জয় বা ডার্বিতে রেখে 3 পয়েন্ট কোথাও মোহনবাগানের যে সিনারিওটাকে বদলে দিতে পারে, এটা আমরা সবাই জানি। একটা ডার্বি জয় যে কোনো মুহূর্তে একজন প্লেয়ার যাকে ভিলেন বলে মনে হচ্ছে তাকে হিরো বানিয়ে দিতে পারে। তো এই অপরচুনিটি কিন্তু মোহনবাগান প্লেয়ারদের মধ্যে রয়েছে, যে কোথাও যে পুরো সিনটা রয়েছে, পুরো যে একটা গেল ব্যাপার রয়েছে, সেটাকে রাতারাতি জাগিয়ে দিতে পারে। এবং অবশ্যই যেভাবে টপ লেভেলের ফাইটটা চলছে, বিশেষ করে টপ 5-এর ফাইট চলছে, 5টা ক্লাব কিন্তু ক্রমাগত ফাইট করেছে আইএসএলের ফার্স্ট লেগটাতে যে টপ পজিশনে কে থাকবে, এবং সেটা যে রিমেনিং ম্যাচেও চলবে এটা আমরা খুব ভালো করে জানি। কালকে অলরেডি গোয়া জয় পেয়েছে, আজকে কেরালার ম্যাচ রয়েছে, প্রত্যেকেই কিন্তু চেষ্টা করবে, ওড়িশারও ম্যাচ রয়েছে, কেরালার সাথেই রয়েছে, তো প্রত্যেকেই চেষ্টা করবে টপ পজিশনের দিকে যেতে। তো কোথাও একটা জয়, একটা ভালো উইন এবং সেই মোমেন্টামটাকে ফিরে পাওয়া যে কোনো টিমকে কিন্তু আগের দিকে বুস্ট করবে। তো সেটাও মোহনবাগান প্লেয়ারদের কাছে কিন্তু বিরাট বড় একটা অপরচুনিটির জায়গা। এবং অবশ্যই ফেরান্দো সিস্টেমে কী কী ভুল ছিল এবং হাবাসের সিস্টেমে কী কী ঠিক হচ্ছে, এটা ডিফারেন্স যে করতে পারবে প্লেয়াররা কোথাও সিস্টেমের মধ্যে, এই ব্যাপারটাও কিন্তু কাজ করবে। এটা একটা বিরাট বড় অপরচুনিটি রয়েছে প্লেয়ারদের কাছে, যে যারা আন্ডার পারফর্মিং ছিল তারা যদি ফর্মে ফিরতে পারে। যেমন অনিরুদ্ধ থাপা, তাকে আমরা সেই টাচে পাইনি বলে লাভ নেই। সেকেন্ড হচ্ছে জেসন কামিংস বা আর্মান্দো সাদিকু, ইভেন আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্রে হুগো বুমো, হয়তো সে অনেক ওয়ার্কলোড নিয়েছে, প্রচুরভাবে কিন্তু টিমকে হেল্প করেছে, বাট যে হুগো বুমোকে আমরা চিনি, মানে যে কোয়ালিটিটা ওর মধ্যে থেকে সবাই এক্সপেক্ট করে, সেটা যে আসেনি, এটা তো ঠিক কথা। তো সেই জিনিসগুলো কিন্তু ফিরতে পারে এবং কোথাও টিমের যে শেপটা, সেই শেপটারও কিন্তু একটা রিবিল্ড হতে পারে। অ্যান্ড লাস্ট থিং যদি বলি যে এই টিমটার বেস্ট 11 কী হতে পারে বা কোথায় কোথায় চেঞ্জেস আমরা হাওয়াসের সিস্টেমে দেখতে পারি, তাহলে প্রথমটা হচ্ছে যে টিমের ফরমেশন। আমরা লাস্ট ডার্বি ম্যাচেই দেখেছিলাম, যেটা সুপার কাপের থার্ড ম্যাচ ছিল, এবং সেখানে হাওয়াস এসে যাওয়ার পরে প্রথম যেটা হয়েছিল যে ফরমেশনটা চেঞ্জ হয়েছিল। তিনি 4 ব্যাক সিস্টেমে কিন্তু কোথাও ক্লিফোর্ড মিলানটাকে বলেছিলেন ফিরে যেতে, এবং টিমটা 4 ব্যাক সিস্টেমে ফিরেছিল, যেটা বারবার করে সমর্থকরা চেয়েছিল যে কেন টিমটা 4 ব্যাক সিস্টেমে খেলছে না, কেন বারবার 3 ব্যাকে হচ্ছে, এবং 3 ব্যাকে ফেলিওরের পরেও কেন টিমটা
3 ব্যাক সিস্টেমেই যাচ্ছে। তো কোথাও হাওয়াস শুরুতেই কিন্তু 4 ব্যাক সিস্টেমটাকে দেখিয়েছেন, যে 4 ব্যাক সিস্টেমে কোথাও ডান দিকে আশিস রায়, কিন্তু আশিস রায়ের যেহেতু একটা ইঞ্জুরির আপডেট পাওয়া যাবে তাকে কিনা এখনও অবধি সেই নিয়ে কোনো পরিষ্কারভাবে কিছু জানা যায়নি। তবে হ্যাঁ, আমি আশিস রায়কে এখানে রাখছি। হয়তো শেষ মুহূর্তে আশিস রায় ফিট হয়ে টিমের সাথে যোগ দিয়ে ডার্বি খেলতে নামবে, বাট যদি আশিস রায় না থাকে তাহলে সেখানে কিন্তু রাজ বাসপুরের মতো প্লেয়ার রয়েছে যে দুটো সাইড ব্যাকেই খেলতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ সেন্টার ব্যাকে খেলতে পারে। দুজন সেন্টার ব্যাকে আমি অন্তত হামিল আর ইউজ থেকে দেখছি, কারণ আনোয়ার আলীকে হয়তো অনেকে এক্সপেক্ট করবে, হয়তো আনোয়ার আলী এখানে ম্যাচ ফিট হয়েছে, বাট যদি একটা লার্জার অ্যাসপেক্টে ভাবা হয় তাহলে আনোয়ার আলীকে এত তাড়াতাড়ি নামিয়ে দেওয়াটা কতটা ঠিক ভুল হবে সেটা পরের ব্যাপার, কারণ তাকে মোহনবাগানেও যতটা দরকার তাকে কিন্তু আমাদের ন্যাশনাল টিমেও ততটা দরকার, কারণ সন্দেশ ঝিঙ্গান অলমোস্ট ছিটকে গেছে বলা চলে এই সিজন থেকে। তো আনোয়ার আলীকে নিয়ে কতটা রিস্ক এখানে হাওয়াস ওঠাতে চাইবেন তার উপরেই তাকে কিন্তু ইউজ করাটা তিনি দেখবেন। কিন্তু আমি এখানে দুজন ফরেন সেন্টার ব্যাক দিয়ে মোহনবাগান স্টার্ট করতে পারে এই প্রেডিকশনটা রাখলাম। অ্যান্ড লেফট ব্যাকে অবভিয়াসলি ক্যাপ্টেন শুভাশিস বোস, আর গোলকিপার বললাম না, কারণ সেখানে ভিসেল কাইত ছাড়া আর সেইভাবে কেউ কম্পিটিটরই নেই। ভিসেল কাইতই কিন্তু টিমে ফিরছে এবং গোলে স্টার্ট করছে। এবং যদি মাঝমাঠে আসি তাহলে এখানে কি ফরমেশনে তিনি যাবেন, যে একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার না দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার একজন অ্যাটাকিং মিডফিল্ডার, তিনি কি ফরমেশনে যাবেন। যদি তিনজন মিডফিল্ডারের কথা বলি তাহলে সেখানে গ্ল্যান মার্টিন্স, অনিরুদ্ধ থাপা এবং হুগো বুমো, এই তিনজন যদি থাকে তাহলে কিন্তু একটা ভালো রকমের মাঝমাঠ মোহনবাগান বিল্ড আপ করতে পারে, যেখানে গ্লেন মার্টিন্সের ম্যাক্সিমাম ডিউটিটা থাকবে কোথাও ব্লকারের রোলটাকে কাজ করা, দুজন সেন্টার ব্যাকের সামনে দাঁড়িয়ে থাকা। অনিরুদ্ধ থাপা সেই ক্ষেত্রে একটু আপফ্রন্টে খেলতে পারে এবং হুগো বুমো পুরোপুরি অ্যাটাকে জয়েন করতে পারে। এবং হুগোর মধ্যে একটা টেন্ডেন্সি রয়েছে দুটো উইং দিয়েই কিন্তু হুগো অ্যাটাক করে ঢোকে, এবং থাপার মধ্যেও সেই ব্যাপারটা রয়েছে। কোথাও থাপা অ্যান্ড হুগো বুমো থাকলে দুটো কাজই হবে, যে নিচে নেমে এসে ওরা যেমন বলটা হোল্ড করতে পারে, ওরা ওপরে উঠে সেরকম বলটাকে অ্যাটাকও করতে পারে। তো কোথাও একটা বিল্ড আপ কিন্তু আমরা ভালো দেখতে পারি। আমি অন্তত এই তিনজন মিডফিল্ডারকে এক্সপেক্ট করছি এই ম্যাচে। এবং তার পাশাপাশি অবশ্যই বলতে হয় যে অভিষেক সূর্যবংশী বা লালরি ইন্ডিয়ানা নামতে এই প্লেয়াররাও কিন্তু যথেষ্ট পরিমাণে হাওয়াসের সিস্টেমে গুরুত্ব পাচ্ছে এবং তারাও কোথাও কিন্তু ফিচার্ড হওয়ার মতো জায়গা থেকে রিচ করে যাবে, কিন্তু ডার্বিতে কতটা সেটা পরের ব্যাপার। যদি দুটো উইংয়ের কথা বলি তাহলে সেখানে মনভীর রয়েছে, দিমিত্রি পেত্রাতস রয়েছে, কিয়ান নাসিরি রয়েছে, এই ধরনের প্লেয়াররা রয়েছে, তারাই কিন্তু উইংটা সামলাবে। এবং যেহেতু আমরা এখানে হামিল ইউজতে অ্যান্ড হুগো বুমোকে ইউজ করে ফেলেছি আর একটা ফরেনার স্লট পড়ে রয়েছে, এবং সেখানে আমি কোথাও পার্সোনালি মনে করি যে দিমিত্রি পেত্রাতস কুড বি দ্য বেস্ট চয়েস, কারণ সেখানে দুটো অপশন রয়েছে। এক হচ্ছে মনভীর অ্যান্ড কিয়ান নাসিরি, এই যে দুজনের উইং দিয়ে এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবেও রোল প্লে করার একটা বিরাট এক্সপিরিয়েন্স রয়েছে এবং কোথাও তাদের মধ্যে সেই ব্যাপারটা রয়েছে। ইভেন আমরা চাইও যে একজন করে অন্তত সেন্টার ফরওয়ার্ড প্রত্যেকটা টিমে থাকুক, সেখানে মনভীর সিং কোথাও আমাদের ফিউচার ইন্ডিয়ান ফুটবল, এবং কিয়ান নাসিরি তো আরও বড় অ্যাসপেক্ট কোথাও ইন্ডিয়ান ফুটবলের নিরিখে। তো আমি কোথাও না কিয়ান নাসিরি অ্যান্ড মনভীর সিংকে ম্যাক্সিমাম টাইমে মোহনবাগানের হয়ে এই যে রিমেনিং সিজন রয়েছে সেখানে স্টার্ট করতে দেখতে চাই, এবং যে ফোর্থ ফরেনার স্লটটা ফার্স্ট 11-এ পড়ে থাকছে সেখানে আমার মনে হয় যে দিমিত্রি পেত্রাতস থাকতে পারে। সেই ক্ষেত্রে দিমিত্রি একটু নিচে থেকে খেলতে পারে, তখন কিয়ান বা মনভীর ওই জায়গাতে বক্সের মধ্যে থার্ড ম্যান মুভটা করবে। এবং দিমিত্রির মধ্যে যে ব্যাপারটা রয়েছে যে শুধুমাত্র গোল করা বা গোল করানো নয়, বিভিন্ন সময়ে কিন্তু টিমের প্রয়োজনে নিচে নেমে আসা, ওপরে ওঠা, ওভারঅল যে গোটা মাঠটাকে জুড়ে নিজের পারফরমেন্সটা রাখা, সেটা কিন্তু দিমির মধ্যে রয়েছে। এবং সেট পিস বলো, তার বিভিন্ন ডেলিভারি বলো, তার সিচুয়েশনাল যে ম্যানেজগুলো বলো, যেখান থেকে ম্যাচ বের করা যায়, এটা কিন্তু পেত্রাতসের মধ্যে রয়েছে। তো কোথাও আমি অন্তত চারজন ফরেনার হিসাবে হামিল, ইউজতে, হুগো অ্যান্ড পেত্রাতসকে চাইছি, এবং আপফ্রন্টে অবভিয়াসলি দুটো উইংয়ে কিয়ান অ্যান্ড মনভীরকে দেখতে চাইছি। কোথাও আমার পছন্দে আবারও যদি 11টা একবার বলে দিই তাহলে গোলে ভিসেল কাইত, ডান দিকে আশিস রায়, যদি না থাকে রাজ বাসপুর, দুজন সেন্টার ব্যাকে হামিল অ্যান্ড ইউজ, লেফট ব্যাকে শুভাশিস বোস, ডিফেন্সিভ মিডফিল্ডে গ্লেন মার্টিন, সেন্ট্রাল মিডফিল্ডে অবশ্যই অনিরুদ্ধ থাপা, তার রোলটা কিন্তু ভাইটাল হবে। অ্যাটাকিং মিডফিল্ডে হুগো বুমো, বাঁ দিক থেকে কিয়ান নাসিরি, ডান দিক থেকে মনভীর, অ্যান্ড সেন্টার ফরওয়ার্ডে দিমিত্রি পেত্রাতস। তো অবশ্যই আরও কিছু চেঞ্জেস আমরা এর মধ্যে ঢুকতে দেখতে পারি, বাট এটা কোথাও আমার পছন্দের লাইন আপ হতে পারে ডার্বির জন্য মোহনবাগানের ক্ষেত্রে। তো এটা জাস্ট মোহনবাগানকে নিয়ে যা কিছু বলার ছিল আমি বললাম, বলার চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড অবশ্যই তোমাদের যা যা প্রেডিকশন রয়েছে ডার্বিতে, কীভাবে ম্যাচটাকে শেষ হতে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। এই অবধি এই ভিডিওটা দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।